সিরাত, তাড়াতাড়ি দরজাটা খুলে জামাইকে নিয়ে আয়। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ছেলেটা? সিরাত অসহায় মুখে আবার দরজাটা খুলে দিল। আজ বোধহয় আর রক্ষা নেই। দরজা খুলে দেখলো সাবির একা দাঁড়িয়ে আছে, পাশের লোকটা নেই। সিরাতকে অবাক করে সাবির ভেতরে ঢুকলো, নিচের স্বরে জিজ্ঞেস করলো। প্যাকেটগুলো কোথায় রাখবো? সিরাত পারে না দৌড়ে পালিয়ে যায়। এখন থেকেই হাঁটু কাঁপছে তার, গলার স্বরেও তার প্রকাশ পেল। ছোট টেবিলটা দেখিয়ে বলল, এইখানে রাখুন। সাবির মাথা নেড়ে পেশিবহুল হাতের সব প্যাকেট টেবিলে রেখে সরাসরি সিরাতের দিকে তাকালো। সিরাত খানিকটা ফড়কে গিয়ে পেছনে সরে এলো। এই লোকটা এইভাবে শান্ত চোখে তাকিয়ে আছে কেন? মানে কি চলছে বোঝার উপায় নেই। সিরাত পিছনে আসতেই সাবির এক কদম এগিয়ে এলো। সিরাত বুকে ঠোল পিটাচ্ছে, যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে সে। মুখ দিয়ে একটা আওয়াজ বের করার ক্ষমতা নেই যেন ওর। শরীর ক্রমেই অসাড় হয়ে আসছে। সাবিরের এগোনো দিকে দুই হাত মুঠ করে শাড়ি চেপে ধরল। মনে মনে অসংখ্য দোয়া দৌড়ত পড়ছে। দুজনেই মনোযোগ বিচ্ছিন্ন হলো হঠাৎই। সিরাত স্বস্তির নিঃশ্বাস ফেলল। ড্রয়িং রুম থেকে আবারও মা ডাকলো তাকে। সিরাত, কি করছিস এতক্ষণ? সিরাত নিজেকে ধাতস্থ করে প্রয়োজনের অধিক জোরে চেঁচালো। আসছি মা। আর চোখে একবার সাবিরের দিকে তাকিয়ে দ্রুত পায়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো সিরাত। এই মরার শাড়িটার জন্য তাড়াতাড়ি হাঁটতেও পারছে না। সাবিরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সাবির এক অদ্ভুত কাজ করে বসলো। সিরাতের এক হাত টেনে ডান গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, আজ হঠাৎ বউ সেজে ঘুরঘুর করছো কেন? রসগোল্লা ভেবে টুপ করে খেয়ে ফেললে। আমার মতো পাগলাটে প্রেমিক পুরুষের তো দোষ নেই। প্রেয়সীর একটুখানি চাহনি হাজারবার পাগল হতে যথেষ্ট। বলেই সাবির সিরাতকে ফেলে ড্রয়িং রুমে চলে গেল। এদিকে সিরাত পা থামিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কি সাংঘাতিক ছেলে রে বাবা! গায়ের রক্ত হিম হয়ে আসছে। সিরাত গালে হাত দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখেছে কিনা। একরাশ লজ্জা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সে ড্রয়িং রুমে গেল। সবকিছু এলোমেলো লাগছে তার। সাবির এই মহিলার ছেলে? এই ছেলেই কি তাহলে পাত্র? ভাবতেই গলা শুকিয়ে এলো। তানিশার চেহারাটা দেখার মতো হয়েছে। এই মুহূর্তে এক গলা পানিতে ধাক্কা মেরে ফেলে দিলেও এতটা অবাক হতো না যতটা সাবিরকে দেখে অবাক হয়েছে। সোফায় গা এলিয়ে সে সাবিরকে দেখতে লাগলো। সিরাতকে ক্রমাগত খুঁচাচ্ছে সে। সিরাত টের পেয়ে অসহায় চাহনিতে তাকাতে লাগলো, যার অর্থ এসব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সাবির ভীষণ অসাময়িক হাসি নিয়ে সিরাতের মায়ের সাথে কথা বলছে। ইফতি হঠাৎ চোখ ছোট ছোট করে বলল, ভাইয়া, আপনাকে কি আমি কোথাও দেখেছি? সাবির অস্বস্তিমূলক হাসি দিয়ে সিরাতের দিকে তাকালো। সিরাত বিনীত চোখে মাথা নাড়ালো, যার অর্থ প্লিজ কিছু বলবেন না। সাবির আর কিছু বলল না। ইফতিকে নিজের পাশে বসিয়ে কথা বলতে লাগলো। তানিশা সিরাত হা হয়ে তাকিয়ে আছে। এত ভদ্র সুশীল নিষ্পাপ মানুষ যেন আর নেই। সিরাতকে সে কোনো দিন দেখেনি, চিনেই না যেন। সিরাতের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। একসময় সিরাতের বাবাও এসে আলোচনায় যোগ দিলেন। সাবিরকে রেফারেন্স শুনে গর্ভের বুকটা ফুলে উঠল। তার হবু মেয়ে জামাই কিনা একজন NSI অফিসার, যে সবসময় নিজের সাথে গুলি নিয়ে ঘোরে। নির্ভীক সাহসী কি অমায়িক ব্যবহার! নিঃসন্দেহে সুদর্শন এবং স্বাস্থ্য সচেতন। তিনি নিজেই সিরাতকে বললেন, তোমাদের যদি আলাদা কোনো কথা থাকে বলতে পারো, আমরা বড়রা কিছু কথা বলি। যাও, সাবিরকে নিয়ে যাও। বাবার ভয়ে চিৎকার করে বলতে পারল না। বাবা, আমার কিছু বলার নেই। আমি এখানেই ঠিক আছি। এই লোকটার মাথায় সমস্যা আছে। যে কোনো সময় তোমার মেয়েকে হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলতে পারে। বাস্তবে সিরাত এমন কিছুই বলল না। তানিশার হাত ধরে নিজের রুমের দিকে গেল। তাদের অনুসরণ করে সাবিরও পেছন পেছন গেল। তানিশার সৌজন্যতার হাসি দিয়ে সাবিরকে আসতে বলল। ড্রয়িং রুমে আসতেই তারা হাঁটা থামালো। তানিশা তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, আপনি তাহলে সেই পুরুষ? সাবিরের ঠোঁটে হাসি বজায় রেখে বলল। জি খালা শাশুড়ি। তানিশা হতাশার নিঃশ্বাস ফেলল। এত বছরের বড় একটা ছেলে তাকে শাশুড়ি বলে সম্বোধন করাটা সহজেই হজম করতে পারল না। সাবির আবার বলল, শাশুড়ি মা, আপনার ভাতিজার সাথে একটু কথা বলবো। প্লিজ একটু প্রাইভেসি চাই। তানিশা আবারও অবাক হলো। মুখে হাসি ঝুলিয়ে সিরাতকে বলল, সিরাত, যা সাবিরকে তোর রুমে নিয়ে যা।
সিরাত অসহায় চোখে তাকিয়ে তানিশার চোখ দিয়ে আশ্বস্ত করলো। সিরাত সাবিরকে নিজের রুমের বেলকনিতে নিয়ে গেল। দরজাটা হা করে খোলা রেখেছে, ইচ্ছে করছে কয়েক হাত দূরে দূরে হাঁটছে সে। বেলকনির চারপাশে নজর রাখলো। তোমার বাগান? বেলকনিতে বাগান? ভেরি নাইস। বিয়ের পর ছাদে বাগান করবে কেমন? সিরাত খুব খুব করে কেশে অস্বস্তি নিয়ে ঠোঁট কামড়ে ধরলো। ভীষণ লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সাবির এবার বলল। তো তোমার বাগানের গাছগুলোর সাথে আমার পরিচয় করাবে না? সিরাত মাথা নাড়িয়ে এক একটা গাছের নাম বলতে লাগলো। একটা গাছ দেখিয়ে বলল। এটা হলো নীলকণ্ঠ। এই গাছটা আমার অনেক প্রিয়। সাবির আরেকটা গাছ দেখিয়ে বলল। ওটা কি গাছ? এটা হলো টগর গাছ, সাদা সাদা ফুল ধরে। আপনি যদি কিছুদিন আগে আসতেন দেখতে পেতেন। সিরাত এবার অনর্গল মুখে বলতে লাগলো। এটা হাসনা হেনা। রাত হলে আমার পুরো রুম গন্ধে ভরে যায়। গন্ধরাজ্য আছে। আব্বুকে একটা নয়নতারা আনতে বলেছিলাম। জানেন, এটা বুলবুলির বাসা বেঁধেছে। আমার মনে হয় ওটা ডিম পারবে। আমি অনেক এক্সাইটেড। সিরাত আরো অনেক কথা বলতে লাগলো। সাবির অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। সিরাতের আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। খোলা চুলে স্নিগ্ধ মুখে হাত নাড়িয়ে নাড়িয়ে বোঝানোর অঙ্গিতে অসীম প্রফুল্লতা নিয়ে অনর্গল কথা বলেই যাচ্ছে। সাবিরের ক্রমশ গলা শুকিয়ে আসছে। সিরাত এত কথা বলতে পারে জানা ছিল না তার। এত চঞ্চলতা আগে নজরে আসেনি। এক প্রকার ঘুরে চলে গেল। মূলত অস্বস্তি কাটাতে বাগানে নিয়ে কথা বলছিল সে। গোল লাগা দৃষ্টিতেই বলতে লাগলো। তো এসব গাছ কে এনে দেয়? সিরাত সাবিরের দিকে না তাকিয়ে বলতে লাগলো, ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা রেখে। আব্বু আনে, আমি আনতে বলি। টব কে আনে? বেশিরভাগ আব্বু এনে দেয়, তবে আমিও কলেজ থেকে আসার সময় কিনে আনি। ভাবছি একটা বেলি ফুলের চারা আনবো। অনেক ভালো হবে, তাই না? সিরাত এবার সাবিরের দিকে তাকালো। সাবিরের অন্যরকম দৃষ্টি থেকে তার চাঞ্চলতা হারিয়ে গেল। ভর করলো একরাশ লজ্জা। চুল ঠিক করার বাহানায় সে অন্যদিকে ঘুরে গেল। সাবির নিঃসন্দেহে হেসে সিরাতকে কাছে টানলো। সিরাত ভয়ে ভয়ে এদিক ওইদিক তাকাচ্ছে, মুখ বন্ধ হয়ে গেছে। সাবির সিরাতকে নিজের দিকে ঘুরিয়ে সামনের চুলগুলো কানে গুজে দিতে দিতে আকুল কণ্ঠে বলল। রাত, প্লিজ বিয়েতে রাজি হয়ে যাও। আমি তোমাকে কিভাবে এক্সপ্লেইন করব জানি না। হাউ মাচ আই লাভ ইউ। আমি জানি তুমি পড়তে চাও। বিশ্বাস করো, তুমি যা চাও তাই হবে। আমি তোমাকে বাধা দেব না। তুমি বিয়েতে অমত করো না। সিরাত কিছু না বলে মাথা নিচু করে শুনতে লাগলো। ইভেন দো মা যে এখানে আসবে আমি জানতামই না। কাল তোমার কথা মাকে বলেছিলাম। বাসার ঠিকানা নিয়ে যে এখানে আসবে আমার ধারণাতেও ছিল না। তোমাকে খুব পছন্দ হয়েছে সবার। আই এম সরি। তোমার বিয়ে যদি আমার সাথে না হয় আর কারোর সাথে হতে দেব না। সিরাত শুধু বিড়বিড় করলো। আপনার মা আপনার চেয়েও ফাস্ট। সেদিনের মতো সাবির আর তার মা চলে গেল। জসিরাতের বাবা বিয়েতে মত দিয়ে দিয়েছেন। তিনি সাবিরকে মেয়ে জামাই করতে রাজি। শুধু তাই নয়, আগামী মাসেই সাবিরের মা সিরাতকে বউ করে ঘরে তুলতে চান। সাবিররা চলে যাবার পর সিরাতের মা পুরো বিল্ডিং এ মিষ্টি বিলি করলেন। অন্যদিকে সব শুনে সিরাত তপ্তা মেরে বসে পড়ল ফ্লোরে। কোনো প্রতিক্রিয়া করছে না দেখে তানিশা তার হাত ধরে ঝাঁকাতে লাগলো। তবুও সিরাত নির্বাকার। হুট করে বলে বসলো। আন্টি আমাকে মেরে ফেলো, আমি ওই পাগলকে বিয়ে করতে পারবো না। শুধু ওই পাগলকে বিয়ে কেন, আমি এখন বিয়েই করবো না, আমি পালিয়ে যাব। তানিশা ব্যাপারটাকে হালকাভাবেই নিল, কারণ সিরাত মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় ফাঁকা। পাগল হয়ে গেছিস? আন্টি তুমি খেয়াল করেছো মা বাবা কেউ আমার কোনো মত নেয়নি? আমার কি কোনো কথা থাকতে পারে না? আমি এত পর হয়ে গেছি, আমি পালিয়ে যাব আন্টি, সত্যিই পালিয়ে যাব। তুই যাই বলিস ভাই, সাবিরের কিন্তু দম আছে, মানতেই হবে। ভাবা যায় সেদিন তোকে এক পলক দেখার জন্য একেবারে গ্রামে গিয়ে হাজির হয়েছিল। যাকে তুই তো ঠিক মতো চিনতিসই না, সেই ছেলেটাই আজ তোর হবু বর। তুই যেমন বিহেভ করিস, ছেলেটা কিন্তু মোটেও খারাপ না, ভালোবাসে তোকে। সিরাত এবার চোখ গরম করে তাকালো। আন্টি আমাকে কনভিন্স করার চেষ্টা করবে না, থাক, তুমিও আমার কথার গুরুত্ব দিচ্ছ না। আরো কয়েকটা দিন গেল। সিরাত সেই দিনের পর থেকে আর কলেজে যায়নি। না, কেউ মানা করেনি, ইচ্ছে করেই যাচ্ছে না। শেষমেশ থাকতে না পেরে তার মা বলল। কি রে, কলেজে যাচ্ছিস না কয়দিন? সিরাত গলা উঁচু করে বলল। কলেজে গিয়ে কি হবে মা, এমনিতেও বিয়ে হয়ে যাবে।
পড়ালেখা থেকে মন উঠে গেছে তাহলে। মন থেকে কি হবে মা? এমনিতেও বিয়ে হয়ে যাবে। সাবির তোকে কল করলে রিসিভ করিস না কেন? কথা বলে কি হবে মা? এমনিতেও বিয়ে হয়ে যাবে। কথাটা বলেই জিভ কাটলো সিরাত। কি বলতে কি বলে ফেলেছে। ইস, মাথা নিচু করে নিজের রুমে চলে এলো। তানিশা মাত্রই তার বরের সাথে কথা বলে বারান্দা থেকে এসেছে। সিরাতকে লজ্জা পেতে দেখে ভ্রু কুঁচকিয়ে এলো তার। মাথায় টোকা দিয়ে বলল, কি ব্যাপার? ব্যাপার হলো, তোমরা আমার কথার গুরুত্ব দিচ্ছ না। আমি সত্যিই পালিয়ে যাব। তানিশা মুখ বাঁকিয়ে বলল, দেখা যাবে। সে কথা বাদ দাও। তুমি নাকি চলে যাবে বলেছো। শোনো, তুমি এখন যেতে পারবে না। গ্রামে গিয়ে কি করবে? আপাও তাই বলল। দেখি, তোর খালু যদি অনুমতি দেয় তাহলে থাকবো। আমি ওনাকে বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না। আচ্ছা। পরের দিন সকাল। সিরাত সুযোগ সন্ধানের দৃষ্টিতে সবার মতিগতি পর্যবেক্ষণ করছে। আজও সে কলেজে যায়নি। বাবা অফিসে, ইফতিও স্কুলে, মা গেছে পাশের বাড়িতে, আর তানিশা ঘুমোচ্ছে। এই সুযোগের অপেক্ষায় ছিল সিরাত। তার কথাকে আজ কাজে পরিণত করবেই করবে। আজ বাড়ি থেকে পালিয়ে যাবেই যাবে। যেই ভাবা সেই কাজ। নিজে জমানো টাকা যা আছে তা নিয়ে একেবারে রেডি হয়ে রাস্তায় পর্যন্ত চলে এলো। মোবাইলটা সুইচ অফ করে ভাবতে লাগলো, কোথায় যাবে এখন? লাইব্রেরিতে যাওয়া যায়। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কেউ কিচ্ছু বলবে না। ফুরফুরে মেজাজে লাইব্রেরিতে গেল সিরাত। একটা ইংরেজি নভেল বুক হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলো। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে। এদিকে সিরাতের মা চিন্তা হচ্ছে। মা চিন্তায় এতক্ষণে বাড়িতে চলে এসেছে। তানিশা আন্টি জেগে গেছে। বাবাকে কল করে বলে দিয়েছে ইফতি হয়তো কান্না শুরু করে দিয়েছে। থানায় গিয়ে ডায়েরি করেছে। পত্রিকায়ও তার ছবি দিয়ে নিখুঁত সংবাদ ছাপা হয়েছে। ধুর, এসব কি ভাবছে সে? একটু বেশি হয়ে গেল না? একরাশ দ্বিধা নিয়ে মোবাইলটা অন করলো। 20 মিনিট পার হয়ে গেল কিন্তু কেউ কল করলো না। কি ব্যাপার? এতক্ষণে তো সখানেক কল আসার কথা। ভেবে চিন্তে আবার মোবাইলটা অফ করে আশেপাশে তাকালো। লাইব্রেরিয়ান ছেলেটাকে কেমন চোখে যেন তাকাচ্ছে। এদিক খিদেই পেট চুচু করছে। দুপুর তো সেই কখন পেরিয়ে গেছে। একটা সস্তা রেস্টুরেন্টে ঢুকে সিরাত দুপুরের আহার সারল। রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, এখন কি করা যায়? কেন যে পালিয়ে এলাম? বাড়িতে সবাই কি আমাকে ভুলে গেছে? কোথায় যাব এবার? ইয়েস, শিলার বাড়িতে যাওয়া যায়। আন্টি আমাকে অনেক দিন হলো যেতে বলেছে। শিলার সাথেও কথা হয় না অনেক দিন। এই ফাঁকে ওখান থেকেই ঘুরে আসি বড়। একটা রিকশায় চেপে সিরাত এবার শিলার বাড়িতে চলে গেল। দুই বান্ধবী মিলে অনেকক্ষণ গল্প করলো। শিলার মা সিরাতকে ভীষণ পছন্দ করে। এমন শান্তশিষ্ট মেয়ে আর একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। সেই শান্ত বিশিষ্ট লেজহীন বিশিষ্ট সিরাত নামের মেয়েটা যে বাড়ি থেকে পালিয়ে এসেছে, শুনলেই বুড়ো বয়সা হার্ট অ্যাটাক করতে হতো ওনাকে। সন্ধ্যার সময় সিরাত এবার গাইগুই শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। মনের ভিতর গু ডাকছে, বাড়ি যেতে ইচ্ছে করছে। মাস ওর ঠ্যাং ভেঙে ফেলবে নির্ঘাত। বাবা মিনিটে মিনিটে একটা করে চড় মারবে। তানিশা আন্টিও হয়তো রাগ করে কথা বলবে না। রাগে দুঃখে সিরাত কেঁদে দিল। আকাশ সময় রাগ নিয়ে সিরাত এক ভয়ঙ্কর কাণ্ড করে বসলো। মোবাইল অন করে সরাসরি সাবিরকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই বোকাশোকা কণ্ঠে বলল, শুনেন, আপনারা জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। সব আপনার দোষ। এখন আপনি এর দায়ভার নেবেন। আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন। সিরাত নিজের কণ্ঠস্বরকে কঠিন করার চেষ্টা করলো, কিন্তু সে সক্ষম হলো না। আগের মতোই কঠিন শোনালো। এতে নিজের উপর আরো রাগ এসে জমা হলো। ফোনের উপাস থেকে সাবের কমল গড়াই তাকে কয়েক দফা অবাক করে দিয়ে বলল, জান, এসব কথা নিচে এসে বলো। আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি জানো? তাড়াতাড়ি এসো। সিরাত অবাকের শেষ পৌঁছায় গিয়ে হা করে রইল। মানে কি, মজা করছে নাকি আবার? মিনিট খানেক চুপ করে আবার বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? মজা করব কেন রে বাবা? আমার অলরেডি ঘুম পাচ্ছে, প্লিজ। সাবিরের কণ্ঠে এবার বিরক্তির প্রকাশ পেল। সিরাত কল কেটে তড়িঘড়ি শিলাকে বিদায় জানিয়ে নিচে এলো। এদিক ওইদিক উকি দিয়ে সাবিরের কোনো ছায়াকেও দেখতে পেল না। সিরাত রাগ নিয়ে আবার কল করলো সাবিরের ফোনে। আশ্চর্য, এতক্ষণ ফোন
অন করার পরেও বাড়ি থেকে একটা কল এলো না। কেউ না করুক, তানিশা আন্টিও এমন করলো? সত্যি কি সবাই ভুলে গেছে? সিরাতকে মোবাইল কানে দিতেও হলো না। তার আগেই সাবির একটা গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। সাবিরকে দেখেই সিরাত কাছুমাছু করে মোবাইল ব্যাগে রেখে মাথা নিচু করে রইল। এই লোকটাকে দেখলেই তার সব ছেড়ে ছুঁড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। বুকের অসম্ভব পরিমাণে ঢোল পিটায়, হার্টবিট বেড়ে গিয়ে অস্বাভাবিক হারে লাফাতে শুরু করে। তখন মনে হয় ওই টিপ টিপ শব্দটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ শুনতে পাচ্ছে। লজ্জায় নুয়ে পড়তে চায় সিরাত। সাবির তাকে তাড়া দিল। সবার দ্বারা সবকিছু হয় না রাত। সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ালে আর শেষে কি হলো? তোমার দৌড় কত দূর আমার জানা আছে। তাড়াতাড়ি তোমাকে বাসায় পৌঁছে দিতে হবে। তোমার বাবা আমার মাথা খেয়ে ফেলেছে। সিরাতকে আবার অবাক হতে হলো। আপনি সবকিছু জানতেন? সিরাতকে গাড়িতে উঠিয়ে সাবিরও পাশে বসলো। সামনে ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। সাবিরের চোখে মুখে চিন্তার রেখা। ভ্রু কুঁচকিয়ে ড্রাইভারকে একের পর এক ধমক মেরে চলেছে সে। শান্ত, তোকে আমি বলেছিলাম শর্টকাট রোড দিয়ে যেতে। গাড়ি ঘোড়া তাড়াতাড়ি। কটা বাজে দেখেছিস? তোকে সাথে আনাটাই বোধহয় ভুল হয়েছে। ডিসগাস্টিং। সাবিরের এমন ব্যবহার দেখে সিরাত ভয় পেয়ে গেল। ভয়ে নিজেকে খানিকটা গুটিয়ে নিল। সাবিরের এমন ব্যবহার আজই প্রথম দেখছে সে। শান্ত নামে ছেলেটা তো টু শব্দটাও করলো না। সিরাত হলে নিশ্চিত কেঁদে দিত। এই লোকটাকে তো সেদিনই সে আর তানিশা মিলে অনেক কথা শুনিয়েছিল। বিশেষ করে তানিশা থাপ্পড় মারবে বলেছিল, তবুও সাবির কিছু বলেনি। আর আজ সামান্য একটা ব্যাপারে সাবিরের এত রাগ। রাত, তুমি কিছু খেয়েছো? কিছু কিনে আনবো? কোল্ড ড্রিঙ্কস, বার্গার, স্যান্ডউইচ খাবে? সিরাত মাথায় এদিক ওদিক করে না বোঝালো। সাবির শান্ত হলো না, আবার বলল, পানি খাবে? এই শান্ত, তোর পাশে আমি ফ্রেশ ওয়াটার রেখেছিলাম, দেখ তো। সিরাত অনুভব করলো আসলেই গলাটা শুকিয়ে একেবারে গ্রীষ্মকালের ক্ষমার মতো ফাটা চৌচির হয়ে গেছে। পানি এগিয়ে দিতেই ঢক ঢক করে বোতলের অর্ধেক পানি সাবার করে ফেলল। সাবির সিটে মাথা ঠেকিয়ে এক হাত চুল আঁকড়ে ধরে প্রশান্তির দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে বিরাজ করছে মুগ্ধতা। বোতলে মুখ দিয়ে পানি খেতে গিয়ে ঠোঁটের কান্নিস বেয়ে পানি গড়িয়ে গলা পর্যন্ত ভিজে গেল সিরাতের। তবুও কোনো হেলদোল নেই তার। অন্য কেউ হলে নিশ্চয়ই মেকআপ, টিস্যু, লিপস্টিক নিয়ে ব্যস্ত পড়ত। একটা মেয়ে এতটা সাধারণ কিভাবে হতে পারে? তার ভয়ে ভয়ে তাকানো, ভীতু চোখে চাহনি, হুট করে হাসি, আদো আদো আলোতেও উজ্জ্বল হওয়া মুখশ্রী যা সবার চেয়ে আলাদা করে তোলে সিরাতকে। সাবির অতি কষ্টে চোখ সরিয়ে বাহিরে দৃষ্টি রাখলো। এভাবে তাকিয়ে থাকতে দেখলে এই মেয়েটা আবার ভয় পেতে পারে। কেন যে এত অল্পতেই ভয় পেয়ে যায়? সিরাত পানি খেয়ে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে সাবিরের দিকে তাকালো। সাবিরের একটা হাত তার দিকে এগিয়ে আসছে। সিরাত মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। গাড়ির ভেতরে আলো নেই। শহরের রাস্তা আশেপাশে সোডিয়াম লাইটের আলোতে একটু একটু যা দেখা যায় তাতেই দেখতে পেল সাবিরের হাতটা আস্তে আস্তে তার ডান হাতের 5টা আঙুল দখল করে নিল। অথচ সাবির এখনো বাহিরেই তাকিয়ে আছে। দেখে মনে হবে সে সিরাতের হাত ধরেইনি। সিরাত হাতটা সরাতে চাইল কিন্তু পারল না। ক্রমেই সাবির আরো শক্ত করে ধরল তার হাতকে। সিরাতের কাঁপাকাঁপি বেড়ে গেল। পায়ের আঙুল সংকুচিত হয়ে আসছে। অন্য হাত দিয়ে জামা শক্ত করে মুঠ করে ধরে নিজেকে আয়ত্তে আনার চেষ্টা করলো সে। সামনে শান্ত নামের ছেলেটা আছে। ইস, যদি এক্ষুনি পেছনে ফিরে এই হাত ধরা অবস্থায় দেখে কি হবে? উফ, কি হবে তখন? লজ্জায় গাল লাল হয়ে এলো তার। নিঃশ্বাসের ওঠানামা বেড়ে গেল। শান্ত যাতে না শুনতে পায় এমন ভাবে সাবিরের কাছে গিয়ে ফিস করে বলল, আমার হাত ছাড়ুন, কি করছেন? সাবির তৎক্ষণিক তার দিকে ফিরল। সিরাত থতমত গিয়ে মুখ সরিয়ে সোজা হয়ে বসল। কি করছি আমি? সিরাত আতঙ্ক নিয়ে সামনে তাকালো। সিরাতের কোনো জবাব না পেয়ে সাবির আবার বলল, তোমার হাত ধরেছি তো কি হয়েছে রাত? ভালোবাসার মানুষের হাতটা ধরেছি একটু। এভাবে থাকি না প্লিজ আর একটু। তুমি জানোই হাউ মাচ আই লাভ ইউ। সিরাত এবার সাবিরের মুখ চেপে ধরল। মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? শান্ত কি মনে করেছে কে জানে? রোবট নাকি? যেমন ছিল তেমনই গাড়ি চালাচ্ছে। মুখের ভাবভঙ্গি এমন যে কিছুই শুনেনি। আশ্চর্য, এখানে সবাই পাগল। সাবির নিঃশব্দে হাসতে লাগলো। খানিকক্ষণ পর হাসির মাত্রা আরো বেড়ে গেল।
সিরাত তো পারলে লজ্জায় কোথাও লুকিয়ে পড়বে। অবশেষে তারা বাড়িতে পৌঁছালো। সিরাত ভয়ে ভেতরে ঢুকছে না। আল্লাহ, আমার কি হবে এখন? আজ আমি শেষ। সিরাত কান্না মুখ করে বিড়বিড় করতে লাগলো। সাবিরের দিকে চোখ যেতেই দেখলো লোকটা আবার মিটিমিটি হাসছে। সিরাত চোখ বড় বড় করে বলল, আজব, আপনি হাসছেন কেন? কই না তো। আমি স্পষ্ট দেখলাম। সাবির একটা দীর্ঘশ্বাস ফেলল, আশ্বস্তের ভঙ্গিতে বলল, ডোন্ট ওয়ারি রাত, তোমার পরিবারের সবাই জানে যে আজ সারাদিন তুমি আমার সাথে ছিলে। আমরা একসাথে ঘুরে বেরিয়েছি, দুপুরে লাঞ্চ করেছি, শপিং করেছি, আরও অনেক কিছু। আফসোস যদি এমন হতো। বাদ দাও, সামনে হবে ইনশাল্লাহ। তুমি এখন থেকে একদমই কোনো বিষয় নিয়ে চিন্তা করবে না। আমি সবসময় তোমার সাথে, তোমার পাশে আছি। আমার শ্বশুর অনেক দিন ধরে তোমাকে আগলে রেখেছে এই বাইরের জগৎ থেকে। আমি অনেক থ্যাঙ্কফুল উনার কাছে যে তুমি এখনো পবিত্র, স্বচ্ছ, পরিষ্কার। আই লাইক ইউর সিম্পলিটি। আর যা আমাকে সবসময় তোমার দিকে টানে। লাভ ইউ সিরাত। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে অর্ধাঙ্গিনী হিসেবে পেতে চাই। সিরাত অবাক হয়ে সাবিরের দিকে তাকিয়ে আছে। সাবিরের কথা সে বুঝেছে কিনা বোঝা গেল না। পুরোটা সময় সে শুধু ভাবলো, লোকটা এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে কেন? এত সুন্দর কেন আপনি? সাবির চলে যাবার পর সিরাত বাড়িতে ঢুকলো। মা বাবা খুশ গল্পের মতো তানিশা ইফতিকে হোমওয়ার্ক করাতে ব্যস্ত। সবাই সিরাতকে দেখলো কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। রাগে দুঃখে সিরাতের কাঁদতে ইচ্ছে হলো। এত কষ্ট করে সে আজ পুরো শহর ঘুরে এলো, লজ্জা শরম মাথা খেয়ে সাবিরকে কল করে এত কাহিনী করলো, শেষ পর্যন্ত কিনা তার এই পরিণাম। কেউ তার কোনো কেয়ারই করলো না। সব দোষ ওই সাবির কাবিরের। সময় বহমান। সিরাত আর সাবিরের বিয়ের দিন দরজায় করা নাড়তে শুরু করলো সবে। তাদের বিয়ে তেমন একটা জাঁকজমকপূর্ণ ভাবে হবে না। ইসলামের শরীয়তে যেমন কম খরচের সাদামাটা বিয়ের কথা বলা আছে, ঠিকই সেইভাবেই হবে। সাবিদের বাবা দেশে নেই, বিয়েতে থাকতে পারবে না। তিনি দেশে ফিরলেই রিসেপশন করা হবে বড় সড়ো করে। সিরাত এমন প্রায় সময় মনমরা হয়ে বসে থাকে। ঠিক মতো খায় না, কলেজেও যায় না, সাবিরের সাথে ইচ্ছে করেই কথা বলে না। ভয়ে দিন দিন কেমন যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে। সাবিরকে সে ভয় পায়, খুবই ভয় পায়। তাদের যে বিয়ে হবে, একই বাড়িতে একই ছাদের তলায় থাকবে, সেটা মেনে নিতে পারছে না। সাবির কল কইলে কেটে দেয়। সাবিরের সাথে কথা বলার জন্য বোধ হয় বাবা তার বাটন ফোনটা নিয়ে একটা বেশ দামি মোবাইল কিনে দিয়েছে। একদিন হলো কি, রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর সময় সাবিরের কল এলো। সিরাত প্রতিদিনের ন্যায় কল কেটে ঘুমাতে ব্যস্ত। এদিকে লাগাতার কল আসতে শুরু করলো, একটার পর একটা। সিরাত অবাক হলো ভীষণ। ফোনটা সাইলেন্ট করে পাশের বালিশের উপরে রেখে চোখ পিট পিট করে ভাষাহীন চোখে তাকিয়ে রইল। ফোনটা নিঃশব্দে বেজেই চলেছে। একবার কল কেটে যাওয়ায় আবার এলো। আবার আবার মোবাইলের স্ক্রিনে স্পষ্ট লিখে আসছে বারবার, সাবির ইজ কলিং ইউ। সিরাত মনে মনে বলল, আপনার একটুও বিরক্ত লাগছে না এভাবে কল করতে? আসলেই আপনি পাগল। এক সময় সিরাত ঘুমিয়ে গেল। রাতটা ওইভাবেই কাটিয়ে দিল। সকালে ঘুম ভাঙতেই সিরাতের নজর গেল পাশের বালিশের উপর রাখা ফোনটার দিকে। ভালো করে তাকাতে আটকে উঠল সে। এখনো সাবির কল করে চলেছে। কল কেটে গেলেই সিরাত ফোন চেক করলো। 1755টা মিস কল। বেকুব বুনে হাঁ করে তাকিয়ে রইল সিরাত। আবার ভয়ও হলো কোনো বিপদে পড়েনি তো আবার। ব্যস্তিত্ব সে কল রিসিভ করলো, অবাক কণ্ঠে বলল, আপনি কি পাগল? ওপাশ থেকে সাবিরের শান্তমাখা কণ্ঠ কানে এলো তার। কেন এত কষ্ট দাও আমাকে? ওয়াই রাত? লাভ ইউ। প্লিজ একবার দেখা করো। সিরাত কলটা কেটে দিয়ে থতমত মুখে তাকিয়ে রইল। এরপর আর কোনো কল এলো না। ভাবতেও অবাক লাগে, সারাদিন এক নাগারে কল করে চলেছে ছেলেটা। কি ভীষণ জেদি। গ্রাম থেকে আত্মীয়রা আসতে শুরু করেছে। সারাদিন গান বাজনা হই হুল্লোড়ের মাঝে ডুবে আছে সবাই। অথচ যাদের ঘিরে এত আয়োজন, তাদের ভেতরে কিছুই ঠিক নেই। মা ইদানিং সিরাতের ভীষণ যত্ন করছে। শাড়ি পরা শিখাচ্ছেন, যত্ন করে খাওয়াচ্ছেন, রান্না করাচ্ছেন, কাঁচা হলুদ মাখিয়ে সিরাতকে নিজের সামনে বসিয়ে রাখেন। রোদে তো বাইরে হতে দেন না। সিরাতের গায়ের রং খুলে যাচ্ছে দিন দিন। যদিও আগের থেকেই সে সুন্দরী, তবুও এখন যেন অন্যরকম লাগে। মামিরা বলেছে বিয়ের ফুল ফুটলে মেয়েদের অন্যরকম সুন্দর লাগে।
সিরাত লজ্জায় এতটুকুই হয়ে যায়। রাতে খাওয়ার সময় সিরাতের মা বললেন, আগামীকাল সাবিরের মা আসবে, এখান থেকে সিরাতকে নিয়ে শপিং মলে যাবে। সিরাতের পছন্দসই গহনা আর কিছু জামা কাপড় কিনবে। সিরাতের গলায় খাবার আটকে গিয়ে খুব খুব করে কাশতে লাগলো। তার মানে সাবিরের সাথে কাল দেখা হবে? তানিশা তাকে বুঝালো। দেখ সিরাত, যথেষ্ট হয়েছে। কোনো ছেলেই এসব মেনে নেবে না। সাবির তোকে আগে থেকে ভালোবাসলেও এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ। দুজনকে সময় দিতে হবে, চিনতে হবে, মানিয়ে নিতে হবে। ছেলেটা আসলেই তোকে ভালোবাসে, নাইলে তোর এই ব্যবহার মানতো না। ভেবে দেখেছিস, তোর এত অবহেলার পরও সাবির কোনো প্রতিবাদ করেনি। তার মা বা এ বাড়ির কাউকে কিচ্ছু জানায়নি। তোর ভাগ্য ভালো বলেই এত কিছু করতে পারছিস। তানিশা আরো অনেক কিছু বুঝালো, কিন্তু কাজ হলো না। সিরাত থ মেরে বসে রইল। আসলে সে নিজেও বুঝতে পারছে না তার এমন কেন হচ্ছে। সাবিরকে সে মেনে নিতে পারছে না। এই বিয়ের ব্যাপারটাই সে মেনে নিতে পারছে না। সাবিরের প্রতি কোনো আক্ষেপ, ঘৃণা, অবহেলা বা অতীতের কোনো খারাপ স্মৃতি কিচ্ছু নেই। নিজেকে কেন যেন এসবের প্রতি অপ্রস্তুত লাগে। তার আরো সময় প্রয়োজন। পরদিন যথাসময়ে সাবিরের মা সিরাতকে নিতে এলেন। সিরাত আগেই তৈরি হয়ে বসেছিল। সাবিরের মা এসেছে শুনে ভাবতে লাগলো, সাবির কি আসেনি? ড্রয়িং রুমে শুধু সাবিরের মাকে দেখা গেল। সিরাতও আগ বাড়িয়ে সাবিরের কথা জিজ্ঞেস করলো না। ঠোঁটের কোণে এক টুকরা হাসি বুলিয়ে সিরাত নিচে নেমে এলো। যাওয়ার আগে তানিশা ফিস ফিস করে বলল, সাবিরের সঙ্গে সব ঠিক করে নিতে। আর কয়দিন বাদে বিয়ে, এমন দূরত্ব আর মানা যায় না। নিচে নেমে সিরাত ছটকা খেলো। সাবির এসেছে, উপরে গেলে কি হতো? মনে মনে অবাক হলেও মুখে প্রকাশ করলো না সিরাত। গাড়ির সামনে তাকাতেই সাবির তাদের জন্য ডোর খুলে দিল। সাবিরের মা আইফির গাড়িতে বসলেন। সিরাত গাড়িতে উঠে বসতেই সাবির ডোর লক করে দিল। সিরাতের চোখ আপনা আপনি সেদিকে চলে গেল। সাবির কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। হাজারো অভিমান নিয়ে এক নজরে তাকিয়ে আছে সিরাতের দিকে। সিরাত দৃষ্টি সরিয়ে চোখ ভিজিয়ে মাথা নিচু করে হাত মুসরামুসরি করতে লাগলো। এই মুহূর্তে তার কি করা উচিত ভেবে পাচ্ছে না। সাবির সামনে গিয়ে ড্রাইভারের পাশে সিটে বসলো। গাড়িতেও সিরাত চুপচাপ বসে রইল। সাবিরও মৌনতা পালন করে চলেছে। গুমট পরিস্থিতি বিরাজমান। সিরাত আনমনে সামনে সাবিরের দিকে তাকালো। লোকটার আচরণ আজ বেশ অদ্ভুত লাগছে। অন্য সময় হলে আগ বাড়িয়ে কথা বলতো, সবসময় হাসি লেগে থাকতো মুখে, কিন্তু আজ একবারও কথা বলেনি। সাবিরের চোখ মুখ অনেক শুকনো লাগছে। ভালো করে তাকালে বোঝা যাবে চোখ দুটো লাল হয়ে আছে। রাতে ঘুমায়নি না কি? কেন যেন সিরাতের খুব কাঁদতে ইচ্ছে হলো। সাবির এমন কেন করছে? একবারও জিজ্ঞেস করলেন না? রাত কেমন আছো? কোনো সমস্যা হচ্ছে না তো? এই সময় সাবিরের মা তাদের দুইজনকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? মা, তুই বল, আমার ছেলের কি অবস্থা কেন? সিরাত শুকনো কাশলো, কিছু বলল না। সামনে থেকে সাবিরকে বলল, আম্মু, কাউকে কিছু বলার দরকার নেই, আমি ঠিক আছি। সিরাত অপমান বোধ করলেও কি বলবে খুঁজে পেল না। এরই মাঝেই তারা শপিং মলে চলে এলো। তাদের কথাও আর এগুলো না। সাবির কাকে যেন কল করতে করতে তার মা আর সিরাতকে নিয়ে মলের ভেতরে চলে গেল। নিচতলায় অনেক মানুষের ভিড়। সিরাতের পেছনে সাবির নানা মানুষের হাত বাঁচিয়ে সামনে হাসছে। সাবিরের চওড়া বুকের সাথে সিরাতের মাথার সংঘর্ষ হচ্ছে পাহাড় পার। সিরাত অস্বস্তিতে মাটিতে মিশে যেতে চাইল। উপরের তলায় আসতেই ভিড় কমলো। নানা দোকান ঘুরে ফিরে জিনিস কিনছে সাবিরের মা। একটা লোক এসে যোগ দিল তাদের সাথে। লোকটাকে সিরাত চেনে না। সে ফর্মাল ড্রেসে শপিং মলের প্যাকেটগুলো নিয়ে তাদের সাথে হাঁটছে। গয়নার দোকানে ঢুকতেই সাবিরের মা বললেন সিরাতের নিজের পছন্দ মতো ডিজাইন চুজ করতে। তীব্র অস্বস্তি নিয়ে সিরাত বলল যা ইচ্ছে কিনতে। তার পছন্দ ভালো লাগে না। এই সময় সাবির তার পাশে এসে দাঁড়ালো। তুমি কি আমার জন্য আনইজি ফিল করছো? চলে যাব? সিরাত অসহায় চোখে তাকালো। সাবিরের আজকের ব্যবহারের সাথে সম্পূর্ণ পরিচিত সে। সাবির আবার বলল, শুনেছি কেনাকাটার ব্যাপারে মেয়েরা খুব সচেতন। একটা জিনিস কেনার জন্য 10 দোকান ঘুরবে। তুমি তো এমন কিছুই করলে না। অন্তত গয়না কি পছন্দ তা তো বলো। সিরাত হুট করে বলল। আপনারা অনেক বড় লোক, তাই না? সিরাতের কথা শুনে সাবির জোরে জোরে হাসতে লাগলো। এই মেয়েটা এমন কেন? রাগ করেও থাকা যায় না। হাসি থামিয়ে বলল, না তো,
সাবির খুব গরিব মানুষ, কিন্তু সিরাতের বরের অনেক টাকা। সিরাত আগামাথা কিছুই বুঝলো না। অবশেষে সিরাত আর সাবিরের মা দুইজন মিলে সিরাতের গয়না পছন্দ করলো। সিরাত শুধু তাদের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মিলিয়েছে। সমস্ত কেনাকাটা শেষ। একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সারলো তারা। সাবির ওই লোকটার সাথে প্যাকেটগুলো গাড়িতে রাখার জন্যই নিচে গেল। এখন টেবিলে আছে শুধু সাবিরের মা আর সিরাত। সিরাত সেই কখন থেকে টেবিলে নাক করছে, কোথাও মনোযোগ নেই তার। সাবিরের মা তা অনেকক্ষণ আগে থেকেই খেয়াল করে আসছে। তিনি তীক্ষ্ণ চোখে বললেন, তোদের মধ্যে সব ঠিকঠাক আছে তো? সিরাত বিষমকে অপ্রস্তুত হাসলো। শোনো মেয়ে, কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। একটা ছেলে তোমার কথা ভেবে দিন রাত পার করে, যার ঘরের দেয়ালে দেয়ালে শুধু তোমার ছবি। তোমার একটু কষ্ট যার সহ্য হয় না, আর একটু হাসিতে যার মুখে হাসি ফুটে। তোমাকে সন্তর্পণে আগলে রাখার যার সুখ, সে অন্তত আর কিছু পারুক না পারুক তোমাকে প্রচন্ডভাবে ভালোবাসতে জানে। সময় থাকতে মানুষটাকে হাত করে নাও, এমন না হয় যে পরে পস্তাতে হবে। পরিপূর্ণভাবে ভালোবাসার জন্য এই জীবনটা খুব ছোট। কয়েক বছর ধরে আমার ছেলেটা ঠিকমতো ঘুমাচ্ছে না, খাবার খায় না, আমার সাথে ভালো মতো কথাও বলে না। আমি মা, আমি বুঝি। আমার ছেলেটা তোমাকে পাগলের মতো ভালোবাসে মা। সাবির আমার ছেলে বলে বলছি না। যেদিন প্রথম তোমাদের বাড়ি এলাম তার আগে কি হয়েছে শুনবে? সাবির আমার পা জড়িয়ে ধরে বলল, আম্মু আমি সিরাতকে চাই, প্লিজ ওকে এনে দাও। আমি তোমার অবস্থা বুঝতে পারছি, সময় নাও, তবে বেশি করে না। তাকে একবার সুযোগ দাও নিজেকে প্রমাণ করতে। সিরাত কিছু না বলে মাথা নিচু করে নিঃশব্দে কাঁদতে লাগলো। সিরাতের মা আবার বললেন, আমি কিছু একটা বাহানায় চলে যাচ্ছি, আমার ছেলে আসছে, তোরা কথা বল নিজেদের মাঝে। বোকা মেয়ে, কাঁদতে হয় না। আচ্ছা আমি যাই, হ্যাঁ। সাবিরের মা চলে যাবার পর সিরাত একইভাবে বসে রইল। ওই লোকটা সাথে নেই, হয়তো চলে গেছে। রেস্টুরেন্টে তেমন ভিড় নেই। কয়েকজন ওয়েটার হাঁটা চলার আওয়াজ আর ডিশের টুংটাং আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। এমন একটা পরিবেশে কান্নারত সিরাতকে বড্ড বেমানান লাগলো। দূর থেকে সাবিরকে আসতে দেখে সিরাত তাড়াতাড়ি টিস্যু দিয়ে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তার কানে সাবিরের মা আইভির কথা বাজছে। তিনি ফুল কিছু বলেননি। সাবির পাশে এসে বসলেও সিরাত মাথা নিচু করে রইল। সাবির ইতস্তত করছে। এইবার টেবিলের উপরে হাত রাখছে, কয়েকবার হাত নামিয়ে আশেপাশে তাকাচ্ছে। খানিকক্ষণ পর বাসানো গলায় বলল, আম্মু কোথায়? সিরাত এবার মুখ তুলে সাবিরের চোখে সরাসরি তাকালো। চোখের পাপড়িগুলো এখনো ভেজা, ফোলা গাল দুটো লাল লালন আফা। উনি একটু কাজে গেছে, কোথায় বলে যাননি, কাজ শেষ হলে চলে আসবেন। সাবির চমকে গেল। নিজেদের দূরত্ব কমিয়ে হুড়মুড় করে সিরাতের পাশে চেয়ারে এসে বসলো সে। উত্তেজিত গলায় বলল, তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলেছে রাত? সিরাত কিছু না বলে নিশ্চুপ নয়নে তাকিয়ে রইল। এতে যেন সাবিরের উত্তেজনা আরো বেড়ে গেল। বলো কি হয়েছে? সিরাত এবারও নিঃশব্দ থাকে সাবিরের বেলায় শক্ত হয়ে গেল। সাবির দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলতে লাগলো। ওকে কে কি করেছে বলো, কে টিজ করেছে? আমি ছাড়বো না কাউকে, সময় থাকতে বলে দাও। আমার সম্পর্কে আশা করি খুব ভালো ধারণা আছে সবার। দূর থেকে ম্যানেজার হন্তদন্ত হয়ে ছুটে আসছে এদিকে। সিরাত অবাক হয়ে তাকিয়ে আছে। সামান্য একটা বিষয়ে সাবিরের এহেন আচরণ তাকে বিস্মিত করেছে। পরিস্থিতি সামাল দিতে সাবিরকে বলল, এখানে আমার ভালো লাগছে না, বাইরে যাব। সাবির কঠোর কণ্ঠে বলল, কি হয়েছে না জানা পর্যন্ত যাব না। কিছু হয়নি, বাইরে যাব বলেছি না। সাবিরকে কিছুটা অবাক হতে দেখা গেল। সিরাত এই প্রথমবার বড় গলায় কিছু বলল। কথা না বাড়িয়ে সে সিরাতকে নিয়ে বাহিরে বেরিয়ে এলো। পাশের পার্কে বসলো দুইজন। দুপুরের কড়া রডটা আস্তে আস্তে মিয়ে আসছে। বড় বড় গাছের পাতার কারণে তারা নিজের দখলদারির বজায় রাখতে পারছে না। কয়েকটা শহরের কাক বেসুরা গলায় ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে চুপচাপ বসে রইল। সিমেন্ট দিয়ে বাঁধানো বেঞ্চে বেশ দূরত্ব রেখে বসে সাবির আর সিরাত। তাদের সামনে একটা ছোটখাটো পুকুর। মনোরম পরিবেশে দুইজন মানবীর মস্তিষ্কে দুই রকমের চিন্তা ভর করেছে। একজন সংকোচ, আরেকজন অস্বস্তিতে। সাবির সামনে চোখ রেখে হুট করে বলে বসলো, আমি কি সবকিছু তোমার উপর চাপিয়ে দিয়েছি রাত? সিরাত প্রশ্নবোধক চোখে বলল, মানে?
সাবির একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই যে হুট করে তোমার সাথে পাগলামি করা, জড়িয়ে ধরা, হুট আর তোমার সামনে হাজির হওয়া, ভালোবাসার কথা বলা, সব কিছু, তারপর আমার মা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া, তোমার মা বাবা রাজি হয়ে যাওয়া, আর কয়েকদিন পর বিয়ে, সবকিছু তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাই না? তুমি হুট করে এত কিছু সামলাতে পারছো না। বিয়ে নামক একটা ভারী বিষয় যা কয়েকদিন পর তোমার সাথে হতে যাচ্ছে, তা তুমি মানতে পারছো না। এসব কিছু তোমাকে অনেক প্রেশার দেয়, তাই না রাত? সিরাত কি বলবে খুঁজে পেল না। সাবির যা বলেছে তা একটা অক্ষরও মিথ্যে নয়। তার মাথায় এলো না এসব কথা সাবির কিভাবে জানতে পেরেছে। তার মন আর মস্তিষ্ক ভাবতে লাগলো তার জীবন আসলে নিজস্ব কোনো মতামত নেই। বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্তে কেউ তার মতামত চায়নি। শুধু বিয়ে না, জীবনের কোনো সিদ্ধান্তই সে নিতে পারেনি। নিজের আবদ্ধ পৃথিবীতেই সে সীমাবদ্ধ। জীবনের এতগুলো বছর পেরিয়ে গেল, অথচ সে এখনো সিদ্ধান্তহীনতায় ভোগে। আর 5টা মেয়ের মতো সে না। যেখানে নিজের কোনো মতামত নেই, সেখানে এই সম্পর্কটাকে জোড়ানো করার ইচ্ছেটাও যেন মরে যাচ্ছে। আমাকে কি বলবে বুঝতে পারছো না, তাই না? সিরাত উপরিনিচ মাথা নাড়ালো, তারপর হুট করে কেঁদে দিল। সাবির আর একটু ঘনিষ্ঠ হয়ে সিরাতের হাতে হাত রাখলো। জীবন এত সহজ না রাত। আমি তোমাকে সম্মান করি। এই যে এত কিছুর পরও তুমি আমাকে হুট করে ভালোবাসছো না, এজন্য আমি তোমাকে ভালোবাসি। মেয়েদের এমনই হওয়া উচিত। অন্তত আজকাল যুগের মেয়েদের মতো অতি আপডেট না হওয়া বোকাশোকা মিষ্টি এই সিরাত নামের মেয়েটাকে আমি ভালোবাসি। এই দিক দিয়ে তুমি বেশ স্ট্রং একটা মেয়ে, যে যে কেউ হুট করে তোমার মনে ভালোবাসার সৃষ্টি করতে পারবে না। সিরাত ফুপিয়ে ফুপিয়ে বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি স্ট্রং? অবশ্যই তুমি স্ট্রং গার্ল। শুনো, নিজেকে নিয়ে কখনো হীনমন্যতায় ভুগবে না। মনে করবে নিজের সিদ্ধান্তই বেস্ট ডিসিশন। নিজের জীবন নিয়ে কখনো আফসোস করবে না। মনে আমি তোমার পাশে সবসময় থাকতে চাই রাত। তুমি পরিপূর্ণ স্বাধীনতা পাবে। আমি কখনোই তোমাকে পিছু ডাকবো না। জীবনটা অনেক সুন্দর হবে যদি তুমি তাকে উপভোগ করতে জানতে পারো। মা বাবার প্রতি নিরাশ হয়েও না। একদিন তুমি নিজেই বলবে তাদের সিদ্ধান্ত ভুল ছিল না। আপনি এত ভালো কেন? কারণ তুমি ভালো, তাই। সত্যিই আমি স্বাধীনতা পাবো? পাবে, তবে তোমাকে নিজের কাছে রাখার দায়িত্ব আমার। সিরাতের মন এখন অনেকটা হালকা লাগছে। একটু আগেও পরিস্থিতি এমন ছিল না। এমন মনে হচ্ছে সবকিছুই নির্মল, স্বচ্ছ, পরিষ্কার। আশেপাশে সবকিছুই সুন্দর। সাবিরের হাতের বাঁধন আরেকটু শক্ত হলো। সিরাত অস্বস্তি লাগলো না, মুচকি হাসলো সে। আমাকে একটু সুযোগ দেবে রাত নিজেকে প্রমাণ করার? সেদিন থেকে সিরাত অনেক পাল্টে গেল। কথায় কথায় উপচে পড়া হাসি, অনর্গল কথা বলা, হালকা খুনসুটি, এসব ছাড়াও আরো ছোটখাটো ব্যাপারে বেশ লক্ষণীয়। আগে সাবিরের কল দেখলেই এড়িয়ে যেত, কিন্তু এখন সারাদিন সাবিরের কলের অপেক্ষায় থাকে। সাবিরের কথা বলার ধরন, হাসি, প্রত্যেকটা কথাই রাত রাত শব্দ উচ্চারণ করা, সবকিছুই সিরাত লক্ষ্য করে। কথার মাঝে হুট করে সাবির যখন বলে, রাত ভালোবাসি, প্লিজ আমাকেও একটু একটু ভালোবাসো। সিরাত তখন লজ্জায় হাজারবার মরে যায়। সাবিরকে তার অদ্ভুত ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় ভিনদেশি কোনো প্রাণের সাথে তার ফুল করে পরিচয় হয়ে গেল। আগে মনে হতো এই পৃথিবীতে সিরাত কিচ্ছু না, তার কোনো মূল্যই নেই, সে মরে গেছে। বেঁচে আছে এতে কারো কিচ্ছু যায় আসে না। এই জীবন সংসারে তার কোনো অবদানই নেই। এইসব বিষয় নিয়ে হুট করে তার মন খারাপ হতো, কিন্তু এখন মনে হয় সে কারো কাছে খুব বিশেষ কেউ, ভীষণ স্পেশাল সে সাবিরের কাছে। তার মন খারাপের সাবিরের মন খারাপ হয়। হাসলে সাবিরের নিষ্ফলক তাকিয়ে থাকা, খুনসুটিনাটি বিষয় খেয়াল রাখা, সবকিছুই মনে করিয়ে দেয় এই পৃথিবীতে আরো মূল্য আছে। নিজস্ব পৃথিবীর বাইরে কেউ তাকে খুব করে চায়। সেই ভুল করে পরিচয় হওয়া ভিনদেশি প্রাণীটা তাকে আস্তে আস্তে জীবনের মানে শিখাচ্ছে কিভাবে একটু একটু করে ভালোবাসতে হয়। পৃথিবীতে সব মানুষকেই কারো না কারো কাছে খুব স্পেশাল। শুধু সঠিক মানুষকে নির্বাচন করতে জানতে হয়। একে অন্যের সময় দিয়ে দুটো পৃথিবীকে একে রূপান্তর করে জীবনকে উপভোগ করতে। এই তো সেদিনের কথা। রাতে বেলকনিতে দাঁড়িয়ে সিরাত সাবিরের সাথে কথা বলছিল। এমন সময় কথা যাই কোনো মানেই হয় না, কিন্তু এই সাধারণ কথাগুলো দ্বারাই এক অদৃশ্য কঠিন মায়াজালে সিরাত আটকা পড়ছিল। কথা বলার মাঝেই সাবির হুট করে বলল, রাত দেখো, আমার আকাশে এক মস্ত বড় চাঁদ উঠেছে। একটা গোলাকার থালার মতো ইয়া বড় চাঁদ। তার আশেপাশে কয়েকটা মেঘ চাঁদটাকে আড়াল করার চেষ্টা করছে। আরো অনেক তারা ঝিকিমিকি করছে। তোমার আকাশেও এমন হচ্ছে রাত? সিরাত সাবিরের কথায় ভ্রু কুঁচকিয়ে ফেলল। মানে?
আমার আকাশ তোমার আকাশ মানে কি? আকাশ আবার দুটো হয় নাকি? কিসব আজগুবি কথা। কৌতূহল দমন করতে না পেরে সে প্রশ্নটা করেই ফেলল। আকাশ তো একটা, তাই না? চাঁদও একটা। তাহলে আমার আর আপনার হবে কেন? এগুলো তো সবার, সব মানুষের। সাবির খুব হাসলো এমন কথা শুনে। তারপর নরম কণ্ঠে বলল, ভেবে নিতে দোষ কি বলো? ধরে নাও তোমার সামনে যে আকাশটা দেখছো ওটা তোমার, আর আমার সামনে যে আকাশ আছে এটা আমার। হয়ে গেল না তোমার আর আমার আকাশ? খুব কি ক্ষতি হয়ে যাবে এটা ভাবলে? সিরাত ভাবতে লাগলো, আমার আকাশ? শুধুই আমার? এই চাঁদ আমার, ওই তারা আমার। আমার আকাশে চাঁদ উঠেছে, আমার আকাশে মেঘও আছে। সত্যিই তো, ভেবে নিতে দোষের কিচ্ছু নেই। অদ্ভুত ভালো লাগে। সাবিরের প্রতি ভালো লাগাটা দিন দিন যেন বেড়েই চলেছে। সাবিরের সাথে কথা বললে সময়গুলো হুট করেই শেষ হয়ে যায়। কখন যে সময়গুলো পালিয়ে যায় ঠাহর করতে পারে না সিরাত। তার মা বাবাও সাবির বলতে পাগল। সাবির পুরো পরিবারকে শপিং করে দিয়েছে কিছুদিন আগে। তারা যখন সাবিরের নাম করে সিরাত কান লাগিয়ে শোনার চেষ্টা করে। এমন একটা ছেলেকে কার না ভালো লাগে, কিন্তু বিয়ের কথা মনে পড়তেই লজ্জায় আটখানা হয়ে যায়। উফ, বিয়ের পর কি হবে? সাবির তো অনেক কিছু বলে, তখন তো একসাথে থাকতে হয়। এসব ভাবলে সিরাতের গাল বাদে কান পর্যন্ত গরম হয়ে যায়। সাবির প্রায় বলে, এত লজ্জা কোথা থেকে আসে তোমার? এই লজ্জার গোপন রহস্য কি বলো তো? তোমার এই লজ্জার কারণে আমার ভবিষ্যৎ অন্ধকার দেখছি। সিরাতের লজ্জা তখন আরো কয়েক গুণ বেড়ে যায়। এই যে আজ সকালে সাবির সিরাতের মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে ঘুরতে বের হবে, এটা নিয়েও সিরাত লজ্জা পেল। ছি ছি, বাবা কি ভাবলো, মা কি ভাবছে? তানিশা আন্টি তো আজ আমাকে প্রশ্ন করতে করতে শহীদ হয়ে যাবে। এত লজ্জার মাঝেও সিরাত সাবিরের কাছে একটা আবদার করলো। ফোন করে মিষ্টি কণ্ঠে বলল, শুনুন না, আমি না কোনোদিন বাইকে চড়িনি। আপনার বাইক আছে? থাকলে আজ আমরা বাইকে যাব, ঠিক আছে? সাবির না করলো না। সিরাতের আবদার রেখে একটা বাইক নিয়ে হাজির হলো। সিরাত কখনো ভাবতে পারেনি তার জীবনেও এমন সুন্দর কিছু মুহূর্ত অপেক্ষা করছিল। তাকেও কেউ এতটা গুরুত্ব দেবে। বাইকে চড়ার স্বপ্নটা আজ পূরণ হলো। হাজারো অস্বস্তি নিয়ে এসে কাঁধের ব্যাগটাকে তাদের মাঝখানে বরাবরই রাখলো। তারপর দুই পা সমান করে সাবিরের পেছনে বসলো। তখন খেয়াল করলো তার হাত থরথর করে কাঁপছে। এই কেমন অনুভূতি, এই কেমন ভালো লাগা! সামনের মানুষটা কি সত্যি এত ভালো? সিরাত বাইকের গ্লাসে স্পষ্ট লক্ষ্য করলো যে যখন সাবিরের কাঁধে হাত রাখলো সাবির চিপকু কাঁপছিল। বারবার ঠোঁট ভিজিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছে আর বড় বড় নিঃশ্বাস ফেলছে। এইসবের মানে সিরাত জানে না, কিন্তু সাবির তো জানে। তার স্বপ্ন প্রিয়সী আজ নিজ থেকে ভরসা করে তার কাঁধে হাত রাখলো, তার পাশে বসলো। শুধুমাত্র সেই জানে তার মনে কেমন করে উথাল পাথাল করছে। প্রিয়সীর মন জেতা, একটুখানি অধিকার পাওয়াটাও প্রেমিকের মনে অনেক বড় জয়। সেদিন সাবিরের অস্থিরতা সিরাত টের পেল আরো কিছুক্ষণ পর, যখন সাবির কাউকে কল করতে পকেটে হাত দিল। মোবাইলের বদলে বেরিয়ে এলো টিভির রিমোট। অন্য পকেটে হাত দিতেই বেরিয়ে এলো চাবির রিংয়ের জায়গায় বেরিয়ে এলো ইনহেলার। টাকা ছাড়া শূন্য ম্যানিব্যাগ নিয়ে চলে গেছে সে। এত কিছুর পর তার মুখটা দেখার মতো হলো। রাগ নিয়ে পানি খেতে নিলে পুরো গলা বুক পর্যন্ত ভিজিয়ে ফেললো। গলায় পানি আটকে কাশতে কাশতে হাঁপানি রোগের মতো অবস্থা হলো। সাবির নিজেকে গালি দিল না, কিন্তু নিজের বোকামের জন্য হালকা হাসলো। অনুভব করলো সিরাত তার জীবন খুবই গুরুত্বপূর্ণ। এই মেয়ের কথা ভাবতে ভাবতেই খেয়াল করবে বলে উত্তেজনায় শ্বাস এতগুলো ফুল একসাথে করে ফেললো। অন্যদিকে সাবির ইহেম কাণ্ডে সিরাত অবাক চোখে তাকিয়ে রইল। একে পাগল না বলে আর কাকে বলবে সে? বলেই ফেললো, আপনি আসলেই একটা পাগল। সাবির মাথায় চুলগুলোকে হাত দিয়ে নেড়ে চেড়ে বিড়বিড় করলো, যদি তুমি জানতে রাত, যদি একটু বুঝতে। আচ্ছা, আজ যদি আপনার কাছে কোনো অন্যায় আবদার করে বসি, আপনি রাজি হবেন? সিরাতের বোকাশুকা কণ্ঠ শুনে ফোনের ওপাশ থেকে সাবির হালকা হাসলো। আজকাল প্রায় সময় সিরাত এটা ওটা আবদার করে বসে। সেই দিন বলল সিলেটার মতো সিগারেট টেস্ট করবে। সাবির মানা করেনি। একটা জ্বলন্ত সিগারেটের ধোঁয়া টানতেই সিরাত কাশতে কাশতে শেষ। এরপরে আবদার ছিল খোলা আকাশের নিচে ঘুড়ি উড়াবে। আরো কত অবুঝ আবদার। সাবির কখনো মানা করেনি, শুধু ভাবে মেয়েটা নিজের ভেতরে আরো কত ইচ্ছে চেপে রেখেছে কে জানে। যতটা চুপচাপ ভেবেছিলাম আসলে তেমন না। উফ, আমি পাগল হয়ে যাব। সিরাত অবাক হয়ে বলে, আমি এত কিছু চাই আপনার কাছে, যেখানে বারণ করার দরকার সেখানেও আপনি তাল দেন।
কিন্তু কেন? আমাকে বকেন না কেন আপনি? যা ইচ্ছে করো রাত, যখন মানা করার দরকার হবে আমি ডাকবো। জীবনে সবকিছু স্বাদ নিতে হয়। সিরাত খুশি হয় খুব সাবিরের কথা শুনে। ভালো লাগে লোকটাকে, তার ভীষণ ভালো লাগে। যা মনে আসে বলে দেয়, যা করতে ইচ্ছা করে প্রকাশ করে দিতে পারে। কোনো সংকোচ নেই, কিচ্ছু নেই, আছে শুধু একরাশ ভালো লাগার বিশ্বাস। ঝটপট দেরি না করে তাই সে আজকের আর যেটা শোনালো। আমি আপনার সাথে রাস্তার ফুটপাত ধরে হাঁটতে চাই। আমার আকাশে আজ চাঁদ উঠেছে, পুরো আকাশটাই স্বচ্ছ। আমি আপনার সাথে হাঁটবো, মৃদু বাতাস বইবে, সোডিয়াম লাইটের আলোতে পুরো রাস্তা ঝলমল করবে। রাস্তায় কিছু পথ শিশু আছে, ওরা নিশ্চয়ই এতক্ষণে জেগে আছে, ভাত রান্না করছে। আমি ওদের সাথে দেখা করব। আমার এই ইচ্ছেটা কি পূরণ হবে? সাবির একটা দীর্ঘশ্বাস ছাড়লো। বুকটায় হঠাৎ ধক পড়ে উঠল। এখন দেখা করতে হবে? কটা বাজে? রাত 11টা। ইস, সিরাতের মতো যদি সেও হুটহাট এমন পাগলামি করতে পারত। তার তো ইচ্ছে করে এক্ষুনি সিরাত নামের মানুষটাকে তুলে এনে সামনে চেয়ারে বসিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে। নিজের ইচ্ছেকে দমিয়ে সাবির বলল, ঠিক আছে আমি আসছি, তুমি সবকিছু ম্যানেজ করে নিচে এসো। সিরাত কল কেটে আনন্দে লাফাতে লাগলো। এত খুশি লাগছে কেন? তানিশা আন্টিকে বলে সিরাত রেডি হয়ে সোফায় বসে পা ঝুলিয়ে নাচতে লাগলো। তানিশা এই সময় বিষয়ে সিরাতকে খুব সাপোর্ট করে। বিয়ের আগে হবু বরের সাথে লুকিয়ে চুকিয়ে প্রেম করার মাঝেও একটা আলাদা আনন্দ থাকে। সেদিন সিরাত পরিবারের সবার আড়ালে সাবিরের সাথে দেখা করতে চলে যায়। সাবির নিচে বাইক নিয়ে দাঁড়িয়েছিল আগেই। সিরাতকে দেখে একটা হাসি উপহার দিল। সিরাত মুগ্ধ হয়, ছেলেটার হাসিও এত সুন্দর, কই আগে তো নজরে আসেনি, এখনই এত সুন্দর লাগছে। কে জানে সিরাতের বাইকের হেলমেট পরিয়ে সাবির ছুটে চলে অজানায় একটা নির্জন জায়গায় গাড়ি রেখে দুইজনে পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করে। চাঁদের আলোয় চারিদিকে আলোকিত, সাথে আরো আছে ল্যাম্পপোস্টের একগুচ্ছ কৃত্রিম আলো। সিরাত তো এমন একটা পরিবেশই চেয়েছিল। আহা, কি নির্মল বাতাস, কি সুন্দর এই রাতের শহরের রূপ। পথিমধ্যে এক ঝাঁক পথশিশুদের সাথে তাদের দেখা হয়। সিরাত এক নজরে তাকিয়ে আছে। এ তো না পাওয়া অভাবের মাঝে থেকেও তাদের মুখে এক টুকরো হাসি লেগে আছে। সাবির তাদের কিছু টাকা দিয়ে সিরাতকে নিয়ে সেখান থেকে চলে আসলো। হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপরে এসে থামলো দুইজন। মাঝে মাঝে দুই একটা গাড়ি হর্ন বাজিয়ে সসব শব্দে চলে যাচ্ছে। নিচে নদীর পানে ঝিলমিলি অর্থে জল চাঁদের আলোয় চিকচিক করছে। নদীর এক কোনায় কয়েকটা নৌকা সারিবদ্ধভাবে ফিরিয়ে রাখা। উজান থেকে ধেয়ে আসা বাতাস। এই আধারিত রাত, দুইজন কপত কপতি আর তাদের সুখময় মুহূর্তেই সিরাত এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। অচমকা বলে উঠল, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। সাবিরের চোখ সিরাতের উপর স্থির। মেয়েটার মুগ্ধ দৃষ্টি তাকে নাজেহাল করে দিয়েছে। তার বুক ধুকপুক ধুকপুক করছে ক্রমাগত, মাথাটা ভন ভন করছে। দ্রুত চোখে ফেলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখে জোরে জোরে শ্বাস নিল। সামনে চোখ রেখে বলল, রাত, আজ আমার আর তোমার অপরিচিত জীবনের শেষ একাকী মুহূর্ত। কাল আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু, তারপর থেকে আমাদের সম্পর্কের একটা নাম থাকবে। সবাই কত খুশি তাই না? আজ মা কি করেছে জানো? আবার তোমার শাড়ি গয়না কিনে এনেছে, তোমাকে সারপ্রাইজ গিফট দিবে। আমি তোমাকে বলে দিলাম, মাকে বলো না আবার। সাবিরের এমন কথাই সিরাত আশা করেনি। সাবির তো ফুল কিছু বলেনি। আসলেই তো আজকের রাতটা তার জীবনের শেষ মুহূর্ত। এরপর থেকে সে হবে কারো স্ত্রী, কারো অর্ধাঙ্গিনী, আরো অনেকগুলো সম্পর্কের সাথে জড়িয়ে যাবে সে। সত্যি জীবনটা কি অদ্ভুত, হুট করে কখন কি হয়ে যায় বলা মুশকিল। কিছুদিন আগেও তার জীবনটা এত সুন্দর ছিল না, কিন্তু এই পাগল লোকটার কারণে আজ তার মুখ থেকে হাসি সরেই না। সাবির সিরাতের হাতের আঙুল ধরে আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। সিরাত পাশ ফিরে তাকাতেই অবাক হয়ে গেল, কেননা সাবিরের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। হয়তো ভেবেছে অন্ধকার দেখা যাবে না, কিন্তু চাঁদের আলোয় সবকিছু স্পষ্টতর। সিরাত বিচলিত কণ্ঠে বলল, কি হলো হঠাৎ আপনার? আপনার চোখে পানি কেন? সাবির জোড়া চোখে একবার তাকিয়ে অন্যদিকে ফিরে গেল। সিরাত উদ্বেগ নিয়ে সাবিরের পাশে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে বলুন না, আপনি কাঁদছেন কেন? সিরাত, আমার বিশ্বাস হচ্ছে না এখনো। আমি সত্যি তোমাকে পেতে যাচ্ছি। তুমি সত্যি আমার হবে, আমার ঘরে বউ হয়ে আসবে।
লাল টুকটুকে শাড়ি পরে আমার সামনে ঘুরে বেড়াবে? এটা আমি বিশ্বাস করতে পারছি না রাত। আমি সত্যি তোমাকে অর্জন করতে চলেছি। সিরাত তাজ্জব বনে গেল। এ আবার কেমন কথা? একটা ছেলে কান্না করছে, তাও এই সামান্য একটা কারণে? সে কি এতটাই গুরুত্বপূর্ণ? সিরাতের হঠাৎ খুব কান্না পেল, কিন্তু কাঁদলো না, করুণ চোখে তাকিয়ে রইল। সাবির বলতে লাগলো, জানো, তোমাকে আমি প্রথম দেখেছিলাম একটা বিদ্যুৎ কেন্দ্রে। হয়তো তুমি তোমার কলেজ থেকে পিকনিকে এসেছিলে। সেদিন আমার ওখানে ডিউটি ছিল একজন মিনিস্টারকে নিরাপত্তার বিষয়ে। আমি সারাদিন তোমার উপর লক্ষ্য রাখছিলাম। কেন জানো? কারণ তোমার উপর সন্দেহ হচ্ছিল। চোরা চাহনিতে এদিক ওদিক তাকানো, চুপচাপ গম্ভীর নিজের মতো থাকতে গিয়ে দলছুট হয়ে গিয়েছিল। তারপর আবিষ্কার করলাম তুমি মেয়েটা আসলে এমনই, যেন তেন কারণে ভয় পাও, আবার কান্না করে দুনিয়া ভাসানোটাই তোমার স্বভাব। আমিও খুঁজতে পারিনি, কারণ এরপরেই বিদেশে একটা ট্রেনিংয়ে চলে যেতে হয়েছিল। শুধু তোমার কলেজ ইউনিফর্মে ব্যাজে থাকা কলেজের নামটা মনে ছিল। আমি পাগলের মতো তোমাকে খুঁজতে লাগলাম। বারবার মনে হচ্ছিল তোমার মতো কেউ নেই, তোমার মতো কেউ না, তোমাকে আমার চাই। তারপর একদিন তোমাকে খুঁজে পেলাম সেই রেস্টুরেন্টে। সেই থেকে তোমাকে আর ছাড়িনি। তুমি ভাবতেও পারবে না আমি কতটা খুশি হয়েছিলাম। সেই থেকে আজ পর্যন্ত সবকিছু একটা স্বপ্নের মতো। রাত, তুমি ভাবতেও পারবে না আমি কতটা চাই তোমাকে। তোমার আগমন আমাকে কতটা বদলে দিয়েছে। সিরাতের চোখের কান্নিস বেয়ে জল গড়িয়ে পড়ছে। নিষ্পলক তাকিয়ে সাবিরকে অবলোকন করার চেষ্টা করছে। হুট করে সাবিরকে জড়িয়ে ধরল সে। আচমকা ঝাঁপিয়ে পড়ায় সাবিরকে কয়েক কদম পিছিয়ে গেল। সিরাত ফুপাতে ফুপাতে বলল, আপনি সত্যিই ভালোবাসেন আমাকে? ভালোবাসার চেয়েও বেশি রাত। সিরাত এবার সোজা হয়ে দাঁড়ালো, মুখের ভাষা হারিয়ে চুপ করে রইল। ভাবতে লাগলো এতটাও ভালোবাসার যোগ্য হয়তো সে না। সাবির মুখ থামায়নি। তুই আমাকে ভালোবাসছো তো রাত? সিরাত কিছু একটা ভাবতেই লজ্জা পেল খুব। লজ্জায় মুখ লুকাতে চাইলো। লজ্জা মাখা হাসি দিয়ে সাবিরের দিকে তাকালো। সাবির উত্তরের আশায় তার দিকে তাকিয়ে রইল। কি হলো বলো? একটু একটু ভালোবাসি। দুইটো দুইটো কবে ভালোবাসবে রাত? সিরাতের লজ্জায় কান গরম হয়ে গেল। পরক্ষণেই নিজের উত্তর শুনে নিজেই হাসলো সে। লোকটাকে সে আসলেই ভালোবেসে ফেলেছে। সাবির এমন একজন মানুষ যাকে ভালো না বেসে পারা যায় না। তার সাথে সারা জীবন থাকতে পারাটা ভাগ্যের বিষয়। সাবিরের বিশেষ কেউ হতে পারাটাও সৌভাগ্য। এইসব আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর দুজনে একসাথে গাঁথা পড়বে বিয়ে নামক বন্ধনে। শুরু হবে একসাথে পথ চলা, সূচনা হবে এক নতুন অধ্যায়ের। সাবিরকে আরেকটু খুশি করতেই সিরাত বলল, আচ্ছা যান, আমি আপনি তিনটু তিনটু ভালোবাসি। এবার খুশি? সাবিরের প্রশান্তিময় হাসিটা সিরাতের কানে ঝঙ্কার তোলার মতো বাজতে লাগলো। সামনের দিনগুলো ভীষণ সুখময় হতে চলেছে। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ গল্পটাতে যারা সাপোর্ট দিয়েছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা। কেমন হয়েছে জানাবেন। আমার অনুসারে গল্পটার এন্ডিং এভাবেই সুন্দর। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন গল্পে, ইনশাল্লাহ। ভালো থাকবেন।